সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন বাংলাদেশে একটি ক্যাঙ্গারু কোর্টে যুদ্ধ অপরাধীদের বিচার চলছে। এখন বাংলাদেশে কখন যুদ্ধ হয়েছে, বাংলাদেশের ল্যাংটা পোলাপান থেকে যদি 90 বছর বা 100 বছর বেঁচে আছে এরকম কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন, তারা বলবে পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল 1971 সালে। 26শে মার্চে যে যুদ্ধটি শুরু হয়েছিল সেই যুদ্ধটি শেষ হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বরে। এই দীর্ঘ সময় 9 মাসে লক্ষ লক্ষ মানুষের জীবন গিয়েছে, অসংখ্য মানুষের বাড়িঘর গিয়েছে, অসংখ্য মুক্তিযোদ্ধা জীবন আত্মহতি দিয়েছে এবং অসংখ্য মানুষ বাড়িঘর হারিয়ে, সন্তান হারিয়ে, পরিবার হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। 9 মাস যুদ্ধের পর পাকিস্তানি সে বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই 9 মাসে বাংলাদেশে কোনো সরকার ছিল না। যে সরকার ছিল সেটি পাকিস্তানের দখলদার সরকার। সেই দখলদার সরকার ওই সময় চলা তার যে মিত্র যারা ছিল, রাজাকার, আলবদর, আল শামস, শান্তি কমিটি, নেজামে ইসলামী, জামাতে ইসলামী এবং মুসলিম লীগ, এদের সহযোগিতায় বাংলাদেশের আনাচে কানাচে, পল্লীতে, শহরে, নগরে, বন্দরে, গ্রামে নির্বিচারে হত্যা চালিয়েছে। এবং যেহেতু রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে, সেই সময় এর কোনো বিচার বাংলাদেশে হওয়ার মতো ব্যবস্থা ছিল না। তাই 1972 সালে বাংলাদেশে যখন সংবিধান হয়, সেই মহান সংবিধানে পরবর্তীতে সংবিধানের আলোকে 73 সালে একটি অ্যাক্ট করা হয়। অর্থাৎ 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সময়ে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, যেগুলো মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত, সেই বিচারের জন্য 2010 সালে এসে একটি বিধি প্রণয়ন করা হয়। সেই বিধির আলোকে 2012 সাল থেকে 24 সাল পর্যন্ত অনেক রাজাকার, আলবদর, আল শামসের বিচার এই বাংলার জমিনে হয়েছে। 2024 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যখন পতন ঘটে, তখন এই 1971 সালের পরাজিত শক্তি বিএনপির সাইলেন্সে, বামদলীয় জোটের কিছু সাইলেন্সে তারা একটি ট্রায়ালের সৃষ্টি করে। সেই ট্রায়ালের প্রসিকিউটর যিনি, তিনিও রাজাকার, তিনিও আলবদর, তাজুল। তারপর তার প্রতিপক্ষ যে সেও জামাত, ওখানে যে বিচারক তিনিও জামাত। এবং এই জামাতি প্রোডাকশন থেকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিচার করা হচ্ছে, যেটি বিচার নয়, একটি প্রহসন, একটি নাটক। 13 তারিখের পরে যেই কোনো দিন সেই নাটকটি, স্ক্রিপ্টটি পড়ে শোনানো হবে। নাটকের স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে অনেক আগে, বিদেশি এক আইনজীবীকে দিয়ে সেখানে সেটা লিখিত হয়েছে। সেই লিখিত বক্তব্যটি জাজরা পড়ে শোনাবেন। এখানে 2টি ট্রায়াল করা হয়েছে। একটি ট্রায়ালের চেয়ারম্যান হচ্ছেন গোলাম মুর্তজা, আরেকটি ট্রায়ালের চেয়ারম্যান হচ্ছেন নজরুল ইসলাম। নজরুল ইসলাম 67 বছর পূর্ণ হওয়ার পর বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশন থেকে তিনি অবসরে যান। অর্থাৎ বাংলাদেশে কোনো ব্যক্তি বিচার কাজে অংশগ্রহণ করতে পারবেন না যার বয়স 67 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু তিনি চেয়ারম্যান হয়েছেন। তাহলে কি করে চেয়ারম্যান হলেন, তিনি কি করে বিচার করবেন? তার বয়স 67 বছরের অধিক। অর্থাৎ অন্য কোনো অপরাধেই তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্ট হওয়ার যোগ্য, জাস্টিস হওয়ার যোগ্য নয়। ওখানে বলা হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের জাস্টিস কে হতে পারবেন। সেখানে বলাই আছে 67 বছরের নিচে বাংলাদেশ সুপ্রিম কোর্টে মিনিমাম 10 বছরের অভিজ্ঞতা রয়েছে, অথবা জুডিশিয়ারিতে কাজ করার 10 বছরের বিচারক হিসেবে অভিজ্ঞতা রয়েছে, তাকে মনোনয়ন দেওয়া যাবে। এই জাস্টিস নজরুল ইসলাম যেহেতু অনেক বছর আগে 12 সাল বা 13 সালে তিনি এই অবসরে গিয়েছেন, সেই অবসরে যাওয়ার পর নাকি আর একটু পরে, মানে সোজা কথা অবসরে গিয়েছেন 67 বছর ফার্স্টে হয়ে, ইনফরমেশন অনলাইনে আছে, আপনারা দেখে নিতে পারেন। তার মানে তিনি 67 বছরের অধিক হওয়ার কারণে বাংলাদেশের কোনো আদালতে, কোনো ট্রাইব্যুনালে, ফৌজদারিতে কোথাও বিচারক হওয়ার জন্য অযোগ্য। সুতরাং অযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান করা অবৈধ এবং এই কোর্টের কোনো এখতিয়ার নাল এন্ড ভয়েড। তারপরে আসেন আরেকজন হচ্ছে গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা 2019 সালে ডিস্ট্রিক্ট জাজ হিসেবে তিনি কি করেছেন, তিনি
অবসরে গেছেন। এখন ডিস্ট্রিক্ট জাজ থেকে কাউকে সুপ্রিম কোর্টের জাজ বানানো যায় না, তাকে হাইকোর্ট ডিভিশনে আপনি অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ দিতে পারেন। অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়ার সময় যে ক্রাইটেরিয়া সংবিধানে সংযুক্ত রয়েছে এবং বিধিতে সংযুক্ত রয়েছে, সেখানে বলা আছে এমন কাউকে অতিরিক্ত বিচারক নিয়োগ দেওয়া যাবে না যিনি নিয়োগ দিলে অন্তত 10 বছর সার্ভিস দেওয়ার জন্য যোগ্য নয়। তাহলে দেখেন, তার মানে হচ্ছে 67 সাল পর্যন্ত একজন মানুষ সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে থাকতে পারেন। তার মানে হচ্ছে 57 বছরের উপরে যদি কোনো ব্যক্তির হয়ে থাকে, তাহলে তিনি আর এই পদে অতিরিক্ত বিচারক হওয়ারও যোগ্যতা হারান বয়সের কারণে, নট আদার কোয়ালিফিকেশন। তাহলে দেখেন, তিনি 19 সালে যখন 57 বছর বয়সে 19 সালের জানুয়ারির 15 তারিখে যান অবসরে, তাহলে 19, 20, 21, 22, 23, 24, 25, তো 24 পর্যন্ত ধরেন 6 বছর। তো 57 বছরের সাথে যদি 6 যোগ করেন, তাহলে তার বয়স কত হলো? 6, 57, 60, 63 বছর। তো 63, 64 বছর। এই 64 বছরের কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারক হওয়ার যোগ্য নয়, কারণ অতিরিক্ত বিচারকের ক্রাইটেরিয়াতে একটি কথা স্পষ্টভাবে বলা আছে, যিনি 10 বছর সার্ভ করতে পারবেন না তাকে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। তাহলে খেয়াল করে দেখেন, তার একটা ডিফেক্ট। আরেকটা ডিফেক্ট হচ্ছে তিনি হাইকোর্টে মানে লোয়ার কোর্ট থেকে বিচারক হিসাবে অবসর গ্রহণ করার পরে তিনি অন্য চাকরিতে চলে গেছেন। ইনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের ডিন। তাহলে আপনারা বোঝেন, তিনি কিন্তু আর আইন পেশায় জড়িত নেই, অর্থাৎ গত 6 বছর থেকে তিনি আইনের সাথে কোনো সম্পর্কই নেই। যেহেতু আইন পেশার সাথে তিনি সম্পর্কিত নন এবং জামাত ঘরানার লোক বলেই শুধু তাকে এনে ঢুকানো হয়েছে, নট দ্যাট উনি জামাত না, উনি বিএনপি জামাত আর কি, মানে বিএনপিতে 2 ক্যারেক্টারের লোক আছে, কিছু আছে জামাত গেসা বিএনপি আর কিছু আছে বিএনপি গেসা জামাত। তো উনি হচ্ছে জামাত গেসা বিএনপি। তো এই বিএনপির এই ব্যক্তিকে এখনকার কোর্টের চেয়ারম্যান করা হয়েছে। এইটি অবৈধ এবং মানবতা বিরোধী একটি অপরাধ এটি নিজেই। সুতরাং এই অপরাধটির জন্য তার বিচার বাংলার জমিনে হবে। আরেকটি কথা হচ্ছে, আপনারা যারা, আমাদের কথা বিশ্বাস করা দরকার নেই, বাংলাদেশে যে মানে অ্যাক্টটি রয়েছে 73 সালের অ্যাক্ট, সেই অ্যাক্টের মানে প্রথমে তো একটা সূচনা দেওয়া হয়, ওই সূচনাটা হলো কি এইটার মধ্যে কি থাকবে সেটা বলে দেওয়া। তো সেখানে বলে দেওয়া আছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে যে অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের বিচার করার জন্য 1973 সালের এই অ্যাক্টটি করা হয়েছে। তাহলে আপনি বোঝেন, যেই নিজেই বলছে আমার নাম উমক, আমি উমক অপরাধের বিচারের জন্য, সেখানে আপনি 2024 সালের অপরাধের বিচার কি করে করেন? এই বিচার আসলে চলে না। তাহলে এখন কি হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের বিরুদ্ধে জামাতিরা যখন সুযোগ পেয়েছে 71-এর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। আমার এক ভাই আমার আরেকটি ভিডিওতে এসে বললেন যে আমার হাসি পায়। আরে ভাইয়েরা, আপনাদের তো হাসি পায়, আপনাদের হাসি পাবেই, কারণ আপনাদের হাসি পাবে না কেন? 1971 সালে আপনারা এই দেশকে দর্শন করেছেন। আপনি যে বাপদারা বিশ্বাস করেন, যে বাইটি লিখেছে তার বাবাও মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ ছিল, কিন্তু তিনি রাজাকারী ভাবধারার। আপনি রাজাকারীর ভাবধারার থাকেন, তুমি রাজাকারের ভাবধারায় থাকো, এটা তোমার ইচ্ছা, এটা তোমার চয়েস, আই ডু হ্যাভ নাথিং টু সে। কিন্তু তোমার হাসি এই জন্য পায়, তোমার যে আদর্শিক গুরু রাজাকার আল বদর, আল শামস, তারা আজকে হাসছে। তারা যখন হাসছে তোমারও হাসি পাবে। তোমার যেহেতু হাসি পায়, আমরা তো এতে কিছু করতে পারবো না, কিন্তু আমরা বলে দিচ্ছি এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ। 2 মাস, 4 মাস, 6 মাস, 2 বছর, 4 বছর, 6 বছর ব্যক্তির জীবনে লম্বা সময়, ইতিহাসের জীবনে খুব বেশি সময় নয়। 1975 সালে বঙ্গবন্ধুকে, জাতির জনককে হত্যা করে উল্লাস যারা করেছিল, বহু বছর পর আমরা তাদের বিচার করেছি। 1971 সালে আমার মা বোনদেরকে, আমাদের পূর্বপুরুষের যে নির্যাতন অত্যাচার যারা যুদ্ধের সময় করেছিল, তাদের বিচার আমরা 40 বছর পরে করে দিয়েছি। আজকের বিচারও হবে। সে সময় আমরা তো আর ওই বুড়াদেরকে পাবো না, আমরাও হয়তো থাকবো না, কিন্তু তোমাদের মতো তরুণ যারা আছো, এই ভাবধারার আদর্শের মানুষ, তোমরা কিন্তু তখন টার্গেট থাকবা। এই কথাটি মনে রেখো। এই জন্য বলছি,
যে এই বাংলাদেশে বহু চড়াই উতরাই করে আজকের জায়গায় এসেছি। এই বাংলাদেশ ভিক্ষুকের দেশ ছিল। আমি গ্রামে জন্ম হয়েছে, আমার চারপাশে দারিদ্রতা কি জিনিস আমরা এই বাংলায় দেখেছি। এই বাংলায় যারা চোখ খোলা রেখেছে, কান খোলা রেখেছে, তারা দেখেছে মানুষ কত কষ্টে, কত দুঃখে এই বাংলায় বসবাস করেছে। সেই বাংলাদেশটিকে যিনি মধ্য আয়ের দেশে পরিণত করেছে, একজন স্কুলের টিচার ক টাকা বেতন পেতেন আমরা দেখতাম। আজকে একজন টিচার তার জীবন কতটুকু স্বাচ্ছন্দ্যে আছে সেটা আমরা জানি, আমরা দেখেছি, আমরা জানি। এই বাংলাদেশ আজকে যে জায়গায় চলে গিয়েছে সেটার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান পৃথিবীর কোনো ব্যক্তি যদি স্বীকার না করে তিনি মানুষে না। এই অমানুষদেরকে নিয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, এই অমানুষদেরকে নিয়ে আমি কিছু ভাবি না। আমি শুধু ভাবি আমার দেশ, অসহায় মানুষ, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তি দরকার। এই মানুষের অন্ন দরকার, বাসস্থান দরকার, শিক্ষা দরকার, চিকিৎসা দরকার, মাতৃকালীন সেবা দরকার। তাদের পেটের খিদা নিবারণের জন্য অন্যের ছায়ের সংস্থান করা দরকার। আজকে কর্ম নেই, আজকে শিক্ষা নেই, আজকে কোনো ডেভেলপমেন্ট নেই। রিক্সা চালক রাস্তায় এসে বলছে তার ইনকাম অর্ধেক কমে গেছে। শ্রমিক মেহনতি মানুষ বলছে তার চাকরি চলে গেছে, তারা রাস্তায় নেমেছে। এই অসহায় মানুষের করুণ চেহারা দেখে প্রধানমন্ত্রী খুবই ব্যথিত এবং দুঃখিত। তাদের এই দুঃখ ঘোচানোর জন্য তিনি আবার আসবেন যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। বেঁচে থাকা আমার আপনার কারোই আমাদের হাতে না। মহান আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন ততদিনে আমরা বেঁচে থাকি। সুতরাং শেখ হাসিনা যদি বেঁচে থাকেন তিনি এই বাংলায় আবার আসবেন এবং এই বাংলায় এই অত্যাচার, এই নির্যাতন, এই নিপীড়ন, এই মব কালচার, এই রাজাকার, এই সন্ত্রাস, এই চাঁদাবাজ সব কিছুকেই কিন্তু তিনি রেখে দিবেন। আজকে তার বিচার করা হচ্ছে, এই বিচার টিকবে না। কেন টিকবে না জানেন? আপনি যদি অবৈধ কাজ করতে পারেন আরো বহু লোক পাবেন অবৈধ কাজ করার মতো। আপনি কোথায় যাবেন? পাকিস্তান? ওই পাকিস্তানের ভিসাটি নিয়ে রাখেন। যদি পাকিস্তানের ভিসাটি নিয়ে নেওয়া না থাকে, এই পাকিস্তান যাওয়ার জন্য কোনো বিমানও আপনি ধরতে পারবেন না। ভালো থাকবেন, কথা হবে আরেক দিন অন্য কোনো ভিডিওতে।